প্রিয় ছাত্ররা, এই মুষলধারে প্রবল বর্ষণের মধ্যে তোমরা কে কেমন আছো জানি না। তার মধ্যেই আমরা বাংলা দ্বিতীয় পত্রের পাঠ শুরু করছি। বাংলা উচ্চারণ রীতির উপরে এর আগে আমরা গোটা দুয়েক পাঠ নিয়েছি এবং প্রধানত আমরা স্বরধ্বনি উচ্চারণের নিয়মগুলো পাঠ করছিলাম। আজকেও আমরা প্রধানত স্বরধ্বনির মধ্যেই থাকব। একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, উচ্চারণ রীতির যে বৈচিত্র্য, বিভিন্নতা, এটি স্বরধ্বনির ক্ষেত্রেই বেশিরভাগ ঘটে থাকে। ব্যঞ্জনধ্বনিগুলো যতটা না উচ্চারণ রীতি, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার যে উচ্চারণ স্থান এবং উচ্চারণের যে ভঙ্গি, অর্থাৎ প্রতিটি ধ্বনি তার নিজস্ব পদ্ধতিতে প্রকাশ করা, উচ্চারিত করা। ব্যঞ্জন ধ্বনিগুলোতে এদিকেই বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু উচ্চারণের যে বিভিন্নতা, একই ধ্বনি বা একই বর্ণ, ধ্বনির যে প্রতীক, এটি যে বিভিন্ন ধ্বনি আকারে উচ্চারিত হয় বিভিন্ন অবস্থানে বসে, সেটি স্বরধ্বনির ক্ষেত্রেই বেশি ঘটে থাকে। তো গত যে ক্লাস, সেখানে আমরা অ, আ এবং প্রসঙ্গক্রমে রি ধ্বনিটির উচ্চারণ রীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত আলোচনা করব দুইটি ধ্বনি, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে এ। এ যে স্বরধ্বনিটি, এই ধ্বনির একটি বর্ণ আছে, একটা স্বরবর্ণ আছে এ। আর এই যে এ স্বরধ্বনিটি, এই স্বরধ্বনির কোনো বর্ণ নেই, অর্থাৎ কোনো প্রতীক নেই। তো এই ক্ষেত্রে আমরা এই এ ধ্বনিটাকেই সাধারণত এ উচ্চারণে এবং এ উচ্চারণে ব্যবহার করে থাকি। এর বাইরে এ ধ্বনি লেখার আরও কিছু প্রক্রিয়া রয়েছে, সেগুলো আমরা যথাসময়ে আলোচনা করব। তাহলে যে এ এবং এ, এই দুটি হচ্ছে বাংলা যে স্বরধ্বনি, সেই স্বরধ্বনির মধ্যে যে 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে, তার দুটি হচ্ছে এ এবং এ। তো এ এবং এ, এই যে স্বরধ্বনি, আমরা শুরুতেই, অর্থাৎ দুইটি ধ্বনি, একটা এ এবং আরেকটি হচ্ছে এ। প্রথমেই আমরা এ ধ্বনিটির আলোচনা করব। এ এবং এর একটা সংক্ষিপ্ত রূপ আছে, তোমরা জানো, আমরা যেটাকে একার বলে থাকি। একার কখনো মাত্রা দিয়ে, কখনো মাত্রা সহ, অর্থাৎ কোনো একটি শব্দের শুরুতে যদি একার থাকে, সেই একার হবে মাত্রাবিহীন, এবং শব্দ মধ্যে যদি একার থাকে, সেই একার হবে মাত্রা যুক্ত। এই ধ্বনিটিরই আলোচনা আমরা শুরুতে করব। তো মুনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরী এরা যখন ব্যাকরণ রচনা করেন, ওনারা এ এবং একে প্রধানত এই যে বর্ণ, এর সংবৃত এবং বিবৃত উচ্চারণ হিসেবে অভিহিত করেন। সংবৃত এবং বিবৃত, এ হচ্ছে সংবৃত আর এ হচ্ছে বিবৃত। এটা হচ্ছে বিবৃত এবং এ হচ্ছে সংবৃত। তো এখনকার যে উচ্চারণ রীতির যে গ্রন্থগুলো রয়েছে, সেখানে এইভাবে আমরা সাধারণত লিখি না, কারণ এ ধ্বনি প্রকাশে আমরা শুধু এ প্রতীকটি ব্যবহার করি না, এর বাইরেও আমরা
বিভিন্ন ভাবে এ লিখে থাকি, সেটা আমরা যখন এ ধ্বনির উচ্চারণে যাব তখনই আমরা সেটি আলোচনা করব। প্রথম সূত্র, শব্দের আদিতে এ বা একার থাকলে, শব্দের আদিতে মানে শব্দের শুরুতে, শব্দের আদিতে এ অথবা একার একার যদি থাকে এবং পরবর্তীতে যদি অ এবং আ ছাড়া অন্য স্বরধ্বনি থাকে, অর্থাৎ শব্দের শুরুতে এ থাকবে অথবা একার থাকবে এবং এর পরবর্তী বর্ণটি বা ধ্বনিটি অ আ ব্যতীত অন্য স্বরধ্বনিগুলো যদি থাকে তাহলে এই যে এ এবং এই যে একার এর উচ্চারণ সংবৃত হবে, অর্থাৎ এ উচ্চারণ আমরা করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, শব্দের আদিতে যদি এ অথবা একার থাকে এবং তারপরে যদি অ অথবা আ ধ্বনি ছাড়া, অ এবং আ ধ্বনি ছাড়া অন্য ধ্বনিগুলো থাকে, সেই ক্ষেত্রে ওই এ এবং একারের উচ্চারণ এ হবে। যেমন দেউল, নিশ্চয়ই তোমরা দেউল চিনো, বাংলাদেশের প্রচুর প্রাচীন দেউল রয়েছে। মেরু অথবা মেরুদণ্ড, সেতু, মেঠো। তাহলে খেয়াল করো, শুরুতে হচ্ছে একার বা এ ধ্বনি, এরপরেই আছে উ ধ্বনি, অর্থাৎ অ এবং আ নেই। শুরুতে আছে এ, তারপরে আছে উ, শুরুতে আছে এ, তারপরে আছে উ, শুরুতে আছে এ, তারপরে আছে ও। এইভাবে তোমরা আরো অনেক শব্দ পাবে যেগুলোর উচ্চারণ এ হয়ে থাকবে সাধারণত। কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও রয়েছে, যেমন মেধা, হেমন্ত। আমাদের সূত্র ছিল একারের পরে আ অথবা অ থাকবে না, যেখানে থাকবে না সেখানে এ উচ্চারিত হবে। কিন্তু দেখো এখানে আ আছে, এখানে অ আছে, দুটোই আছে, কিন্তু এই দুটি শব্দের উচ্চারণই আমরা করি একার দিয়ে, এ সংবৃত উচ্চারণ হবে। মেধা, হেমন্ত, আমরা এখানে কোথাও মেধা বা হেমন্ত উচ্চারণ করছি না, এগুলো হচ্ছে এর ব্যতিক্রম। পরের সূত্রটি দেখো, কোনো একটি শব্দের দ্বিতীয় অক্ষরের ইংরেজি শব্দটা তোমরা জানো, সিলেবল। শব্দের দ্বিতীয় অক্ষরে ই বা উ ধ্বনি যদি থাকে, ই বা উ, এখানে ই বলতে হ্রস্ব ই দীর্ঘ ই দুটোই হতে পারে, উ বলতে হ্রস্ব ই উ দীর্ঘ উ দুটোই থাকতে পারে। অক্ষর যদি ই এবং উ এবং এর সাথে যদি রি থাকে, রি ফলা থাকে দ্বিতীয় অক্ষরে, তাহলে প্রথম অক্ষরের অর্থাৎ শব্দের শুরুর যে একার বা এর উচ্চারণ সংবৃত হবে, অর্থাৎ এ হবে। তাহলে শব্দের দ্বিতীয় অক্ষরে ই বা উ এবং রি ফলার যে ধ্বনি, এই ধ্বনি যদি থাকে তাহলে তার আগের এ উচ্চারিত হবে। এখানে একটা জিনিস আমি তোমাদের একটু বুঝিয়ে দেই। আমি বললাম শব্দের দ্বিতীয় অক্ষরে, তাহলে অক্ষর জিনিসটা কি আসলে? অক্ষর জিনিসটা হচ্ছে
আমরা আমরা যে আমাদের যে কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি, এই ধ্বনি উচ্চারণের সময় আমরা এক প্রয়াসে যতটুক উচ্চারণ করতে পারি সেটিকেই হচ্ছে অক্ষর বলা হয়। যেমন আমরা অক্ষর শব্দটাই বিশ্লেষণ করি। এর উচ্চারণ যদি তোমরা লেখো অক্ষর, অক্ষর আমরা এইভাবে লিখে থাকি। তাহলে এক প্রয়াসে আমরা অক এবং দ্বিতীয় প্রয়াসে খর খোর আমরা উচ্চারণ করতেছি, এবং দুইটি প্রয়াস মিলে আসলে একটি অক্ষর শব্দটা তৈরি হচ্ছে। তাহলে এই অক্ষরের এই যে এক প্রয়াসে আমরা যে অক উচ্চারণ করলাম, খোর উচ্চারণ করলাম, এই প্রত্যেকটা হচ্ছে অক্ষর, বা তোমরা ইংরেজিতে সিলেবেল বলে থাকো। তাহলে শব্দের দ্বিতীয় অক্ষরে ই উ বা রি ফলা যদি থাকে তাহলে আদি বর্ণের যে একার, আদি ধ্বনিতে যে একার থাকবে সেই একার এ উচ্চারিত হবে, অর্থাৎ সংগৃহীত উচ্চারণ হবে, এ উচ্চারণ হবে না। যেমন ধরো ফেনিল, ফেনিল। তো ফেনিল শব্দটা কি? ফেনিল শব্দটিতে দুইটি অক্ষর, ফে একটা অক্ষর, নীল একটা অক্ষর, ফেনিল। এবং এই পরে যেহেতু ই ধ্বনি আছে, আগের ধ্বনিটা এ উচ্চারিত হবে। একইভাবে একটি, এমন, নেতৃত্ব, রিকার আসলো এখানে, নেড়ি, এই প্রত্যেকটা শব্দেই তোমরা দেখবা যে অক্ষর আছে। একটি, দুইটি অক্ষর এখানে, একটি, এমন, এ মন, এমন, নেড়ি, নেড়ি, দুইটি। তো এই যে দ্বিতীয় অক্ষরে ই ধ্বনি থাকাতে আগের যে শুরুতে আদিতে যে একার থাকবে সেই একার এ উচ্চারিত হবে। শব্দের আদিতে এ বা একার থাকলে, শব্দের আদিতে, আদি বলতে হচ্ছে শুরুতে, শব্দের শুরুতে এ অথবা এ কার যদি থাকে এবং এর পরবর্তী যে নিহিত, পরবর্তী নিহিত অ এবং ও ধ্বনি, পরবর্তী নিহিত অ এবং ও ধ্বনি থাকলে এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ হবে। আমরা এই সংবৃত উচ্চারণকে এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণও বলতে পারি। যেমন গেয়, শ্রেয়, শ্রেয়, দেহ, এই তিনটি উদাহরণ আমি দিলাম। আমরা বললাম যে নিহিত অ বা ও ধ্বনি, এই নিহিত শব্দটায় তোমাদের একটু সমস্যা হতে পারে। গেয় মানে শব্দটা হচ্ছে অন্তস্থ অ, কিন্তু এর মধ্যে ধ্বনিটি আছে অ, এর ভিতর লুকিয়ে আছে। শ্রেয়, এই অর মধ্যে অ লুকিয়ে আছে। দেহ, হ, এই হর মধ্যে ও ধ্বনিটি লুকায়িত হয়ে আছে, এই কারণে আমরা একে নিহিত অ বা ও বলছি। তাহলে শব্দের শুরুতে এ বা একার থাকলে এর পরবর্তী যে নিহিত অ বা ও ধ্বনি যদি থাকে তাহলে ওই শব্দের শুরুর এ বা একার এর উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ হবে। স্বাভাবিক বলতে তোমরা সংবৃত ধরবে বা প্রতীক অনুযায়ী আমরা যে উচ্চারণ পাঠ করে থাকি, অর্থাৎ এ ধ্বনিটা আমরা যখন বর্ণমালা পাঠ শিখি তখন থেকে আমরা এ হিসেবেই চিনি, এই উচ্চারণই হবে। এরপরে আরেকটি নিয়ম হচ্ছে একাক্ষর শব্দে, একাক্ষর, একাক্ষর মানে
এক অক্ষর, এক অক্ষর শব্দের আদ্য এ, আদ্য এ বা একার, একারের পর র, ল, তালব্য স, এই তিনটি ধ্বনির যদি হলন্ত উচ্চারণ হয়, হলন্ত উচ্চারণ হলে এই যে শব্দের আদ্য এ বা একার, এর উচ্চারণ স্বাভাবিক হবে, আদ্য এ স্বাভাবিক হবে। তাহলে কি পেলাম আমরা? একাক্ষর শব্দের, একাক্ষর মানে আমরা অক্ষর বুঝেছিলাম যে সেটা অক্ষরটা একটা অক্ষর হবে, অর্থাৎ একটা সিলেবেল হবে। একাক্ষর শব্দের আদ্য এ বা একারের পর যদি র, ল, স ধ্বনির হলন্ত উচ্চারণ হয়, তাহলে আগের এই এ সংবৃত বা স্বাভাবিক উচ্চারণ হবে। যেমন ঘের, ঘের, র এর উচ্চারণ হলন্ত। বেল, ল এর উচ্চারণ হলন্ত এবং প্রত্যেকটি এক অক্ষর বিশিষ্ট শব্দ। তেল, তারপরে ধরো কেশ, বেশ, এগুলো প্রত্যেকটি শব্দই হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ। দেশ, তাহলে আমরা কি পেলাম? শব্দগুলো হচ্ছে এক অক্ষর, এক প্রয়াসে উচ্চারণ করা যায়। এরপরে আসছে স অথবা র অথবা ল, এবং এটি হওয়ার কারণে, এবং এই স, র এবং ল এর উচ্চারণ হচ্ছে হলন্ত, হলন্ত হওয়ার কারণে আগের একারের উচ্চারণ স্বাভাবিক এ হয়ে থাকবে বা স্বাভাবিক এ হবে। স্বাভাবিক এ মানে বারবারই আমি তোমাদের বলছি, সংবৃত এ, বা আমরা বর্ণমালা শেখার সময় যে এ উচ্চারণ করে থাকি সেই এটি হবে। এরপরে একাক্ষর সর্বনাম শব্দের আদিতে, একাক্ষর সর্বনাম মানে একাক্ষর জাতীয় যেই যতগুলো সর্বনাম আছে, এর আদিতে এ বা একার থাকলে সেই একারের স্বাভাবিক উচ্চারণ হবে। একাক্ষর সর্বনামের আদিতে এ বা একার থাকলে সেই এর স্বাভাবিক উচ্চারণ হবে, অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে। যেমন যে, কে, সে, কেউ, প্রত্যেকটি হচ্ছে সর্বনাম এবং প্রত্যেকটি সর্বনামই হচ্ছে একাক্ষর বিশিষ্ট, এক প্রয়াসে উচ্চারণ করা যায় এবং স্বভাবতই এর একারগুলো স্বাভাবিক উচ্চারণে উচ্চারিত হবে। শব্দের আদিতে যদি সংখ্যাবাচক উপসর্গ ৩ থাকে, শব্দের আদিতে, আদি মানে আমি বারবার বলছি শুরুতে, আদিতে যদি সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ বা উপসর্গ তিন অর্থে, এই তিন হচ্ছে সংখ্যাবাচক উপসর্গ বা শব্দ, এই তিন অর্থে ব্যবহৃত হয়, তবে
সেই আদিতে যেই একার আছে সেই একার এ উচ্চারিত হবে। অর্থাৎ আদিতে এই তিন অর্থে তিন বোঝায় এইরকম যদি কোনো সংখ্যাবাচক উপসর্গ থাকে এবং সেখানে যদি একার সম্বলিত থাকে, সেই একারের স্বাভাবিক উচ্চারণ হবে। যেমন তেপান্তর, তেপান্তর, তোমরা জানো এই যে তে এখানে তিন বুঝিয়েছে। তে ভাগা, তে ভাগা। তে পায়া, তে পায়া। তে মাথা, তে মাথা। এই প্রত্যেকটি উদাহরণে দেখো যে সংখ্যাবাচক উপসর্গ তে যুক্ত হয়েছে এবং তে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করেছে, এবং এই কারণে এই এ উচ্চারণগুলো স্বাভাবিক উচ্চারণ হবে, অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে। এর পরের নিয়মটি আরো সহজ, সেটি হচ্ছে যুক্ত ব্যঞ্জনের পূর্বের, যুক্ত ব্যঞ্জনের, তোমরা এই যে ব্যঞ্জন ধ্বনির যে ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জনের পূর্বের এ বা একার যুক্ত ব্যঞ্জনের পূর্বে যে এ বা একার থাকবে এর উচ্চারণ হবে। পূর্বের বলতে হচ্ছে যে একটি শব্দের এই যুক্ত ব্যঞ্জনের পূর্বের বর্ণে বা পূর্বের ধ্বনিতে যদি একার বা এ থাকে তাহলে সেই এর উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ হবে। অর্থাৎ এই এও আদ্য এ, অর্থাৎ শব্দের আদিতে থাকবে। যেমন তোমরা দেখো কেন্দ্র, কেন্দ্র এটি হচ্ছে যুক্ত বর্ণ এবং তার আগের আদ্যাক্ষরে এই যে একার আছে, এই একার এ উচ্চারিত হবে। চেষ্টা, আমরা কখনোই চেষ্টা শব্দ বলি না, সবসময় বলি চেষ্টা। কেল্লা, লালবাগ কেল্লা। নেত্র মানে চোখ। এইরকম অনেক শব্দ রয়েছে। তাহলে যুক্ত ব্যঞ্জনের আগে শব্দের আদিতে বা প্রথম ধ্বনিতে যদি এ বা একার থাকে সেই এর উচ্চারণ স্বাভাবিক বা সংবৃত বা প্রতীক অনুযায়ী হবে। পরের নিয়মটিও যুক্ত ব্যঞ্জন সংক্রান্ত, সেটি হচ্ছে আদ্য যুক্ত ব্যঞ্জন। আদ্য যুক্ত ব্যঞ্জন যদি থাকে বা ব্যঞ্জন ধ্বনি যদি থাকে, আদ্য মানে শব্দের আদিতে, শব্দের শুরুতে যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে, শব্দটি শুরু হয়েছে যুক্তাক্ষর দিয়ে, যুক্ত ব্যঞ্জন দিয়ে, এবং সেই আদিতে অর্থাৎ শুরুতে যে যুক্ত ব্যঞ্জন তার সাথে যদি একার থাকে, এখানে সাধারণত একার থাকে, এ থাকে না, তো এই একারের উচ্চারণ স্বাভাবিক এ হবে। যেমন ক্ষেত্র, প্রেরণ, শ্রেষ্ঠ। প্রত্যেকটি শব্দতেই তোমরা খেয়াল করে দেখো শুরুতে যুক্ত ব্যঞ্জন রয়েছে, দুটি শুরুতে যুক্ত ব্যঞ্জন রয়েছে এবং তার সাথে একার আছে, এবং এই কারণে এই ব্যঞ্জনগুলো, এই একারের উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ বা সংবৃত উচ্চারণ বা প্রতীক অনুযায়ী এর উচ্চারণ হবে। একারের যেই উচ্চারণগুলোর কথা আমি বললাম এ ধ্বনির অর্থাৎ সংবৃত উচ্চারণের, মোটামুটি এগুলো মনে রাখলে তোমাদের কোনো শব্দের উচ্চারণ
করতে বা উচ্চারণ লিখতে সমস্যা হওয়ার কথা না। এবার আমরা এই এ ধ্বনির উচ্চারণ রীতি শিখব। তো এই যে এ ধ্বনিটি বাংলা ভাষায় বহুল ব্যবহৃত একটি ধ্বনি, কিন্তু এই বহুল ব্যবহৃত ধ্বনির কোনো প্রতীক নেই, এটা আমরা এতদিনে জেনেছি। কিন্তু ধ্বনিটি আমাদের যে মৌলিক স্বরধ্বনির যে 7টি মাত্র মৌলিক স্বরধ্বনি, তার একটি হচ্ছে এ। কিন্তু এই এ আমরা দেখো মজার ব্যাপার যে এই এর প্রতীক বা বর্ণ না থাকার কারণে আমরা এ ধ্বনিটি কতভাবে লিখে থাকি বা কতভাবে উচ্চারণ করে থাকি। শুরুতেই আমি বলবো যে এ দিয়ে আমরা সাধারণত এ ধ্বনি লিখে থাকি। আমরা বলি এক, এখন। এই দুটোতেই কিন্তু এ উচ্চারণ। এখন, এক, তাহলে এই দুটো আমরা লিখছি কিভাবে? এ বর্ণ দিয়ে, এ প্রতীক দিয়ে। আমরা মাত্রাহীন একার দিয়ে, মাত্রাহীন একার দিয়ে আমরা বর্ণ লিখে থাকি। খেলা, লেখা, বেলা। দেখো প্রত্যেকটাতেই একার রয়েছে। এ ধ্বনির সংক্ষিপ্ত রূপ, এ প্রতীকের সংক্ষিপ্ত রূপ হয়ে রয়েছে, কিন্তু আমরা প্রত্যেকটাতেই উচ্চারণ করছি এ। খেলা, লেখা, বেলা। তাহলে একটা হচ্ছে এ দিয়ে লিখি, মাত্রাহীন একার দিয়ে লিখি। এরপরে আমরা লিখি দেখো জফলা দিয়ে, জফলা দিয়ে আমরা বর্ণ বা এ ধ্বনি লিখে থাকি, জফলা দিয়ে। ব্যবহার, ব্যথা, ব্যথা, ব্যবহার। ব্যয়। এমনকি আমরা যে বারবার যুক্ত ব্যঞ্জন শব্দটি ব্যবহার করছি, এই ব্যঞ্জন শব্দ লিখতেও এই যে এ উচ্চারণ করছি, সেখানেও আমরা শুধু জফলা দিয়ে লিখে থাকি। তাহলে এ দিয়ে লিখি আমরা, মাত্রাহীন একার দিয়ে আমরা এ লিখি, জফলা দিয়ে আমরা এ লিখি। আবার জফলার সাথে জফলা দিয়ে লিখি বা এর সাথে জফলার সাথে আকার যুক্ত করে, জফলা এর সাথে আকার যুক্ত করেও আমরা এ ধ্বনিটি লিখে থাকি, এ উচ্চারণ করে থাকি। যেমন ব্যাকরণ শব্দটি দেখো, ব্যাকরণ শব্দটিতে আমরা জফলা দিয়েছি, সাথে আকার দিয়েছি, এবং এই দুটো মিলে এ উচ্চারিত হচ্ছে, জফলা এবং আকার, এ। তাহলে আমরা কয়টা পেলাম? এ দিয়ে লিখি, মাত্রাহীন একার দিয়ে লিখি, জফলা দিয়ে লিখি, জফলা এর সাথে আকার দিয়ে লিখি। এইরকম আরো বিভিন্নতা রয়েছে, আমি তোমাদের একটু দেখাই। সেটি হচ্ছে শুধু আকার দিয়ে লিখি আমরা, আকার দিয়ে। এটি আমরা যখন আ ধ্বনির উচ্চারণ রীতি আমরা যখন পাঠ করেছিলাম বা আলোচনা করেছিলাম, তখন তোমাদের মনে থাকার কথা, আমরা যখন জ্ঞান লিখি, জ্ঞান, আমরা দিয়েছি আকার কিন্তু উচ্চারণটা করি জ্ঞান। আমরা জ্ঞাপন লিখি, আমরা দিয়েছি আকার কিন্তু উচ্চারণ করি জ্ঞাপন বা জ্ঞান। তাহলে আকার দিয়ে আমরা এ ধ্বনি প্রকাশ করে থাকি। এর বাইরেও রয়েছে
জফলা আকার দিয়ে আমরা লিখি, জফলা এর সাথে আকার, এ দুটো দিয়েও আমরা লিখে থাকি। রয়েল, রয়েল এই শব্দটি আমরা লিখে থাকি। তাহলে জফলা এবং আকার দিয়ে আমরা লিখে থাকি। এর বাইরে আমরা দেখো অ এর সাথে, অ এর সাথে জফলা এবং এর সাথে আকার, এই তিনটি দিয়েও আমরা এ ধ্বনি প্রকাশ করে থাকি। যেমন অ্যাপ্রন, অ্যাপ্রন, অ্যাপ্রন এই আমরা অ দেই, ওর সাথে জফলা দেই, তারপরে আকার দিয়ে আমরা এ, অর্থাৎ আমরা যেটি এ মূলত এইভাবে প্রকাশ করে থাকি। এটি লিখিত হিসেবে এ ধ্বনির প্রকৃত রূপ। এর বাইরেও আমরা এগুলোই মূলত হচ্ছে যে আমি দেখো এতক্ষণ এ দিয়ে লিখি, মাত্রাহীন একার দিয়ে লিখি, জফলা দিয়ে লিখি, শুধু জফলা দিয়ে, তারপর জফলা এর সাথে আকার দিয়ে লিখি, তারপরে আমরা হচ্ছে শুধু আকার দিয়ে লিখি, তারপর জফলায় এর সাথে আকার দিয়ে লিখি, তারপরে অ জফলা আকার দিয়ে লিখি। এই রকম ভাবে আমরা লিখে থাকি। এর বাইরে আমরা, এর বাইরেও আমরা এ লেখার জন্য, এ ধ্বনির যে উচ্চারণ তার লেখার জন্য কিছু ধ্বনি বা বর্ণ ব্যবহার করে থাকি, যেগুলো মূলত হচ্ছে ভুল। সেটি হচ্ছে এ ধ্বনির যে প্রতীক এ, এর সাথে আমরা জফলা এবং কখনো কখনো জফলা আকার ব্যবহার করে থাকি। তোমরা অনেকেই পাবে, পেপার পত্রিকা খুললেও পাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখায় তোমরা পাবে, এইভাবেও আমরা লিখে থাকি। দেখো এই হচ্ছে এ ধ্বনি, এর সাথে আমরা একটা জফলা দিয়ে দিলাম, এ হয়ে গেল, তারপরে আমরা একটা শব্দ বানিয়ে ফেললাম অ্যাম্বুলেন্স। এখানে শুধু জফলা দিয়েছি, এ ধ্বনি। আবার কোথাও কোথাও এ ধ্বনি দিলাম, সাথে একটা জফলা দিলাম, তার সাথে একটা আকার দিলাম, এ বানালাম, তারপরে আমরা ট দিয়ে অ্যাটম, অ্যাটম বোমা, এইভাবেও আমরা লিখে থাকি। কিন্তু তোমরা সর্বদা মনে রাখবে এই যে এর সাথে জফলা বা আকার ব্যবহার করার যে রীতি, এটি সম্পূর্ণ ভুল। এগুলো তোমরা কখনো ব্যবহার করবে না। এইভাবে লেখার কোনো ভাষাতাত্ত্বিক বা ভাষা বৈজ্ঞানিক বা ভাষা রীতির কোনো নিয়ম নেই যে এর সাথে জফলা বা এর সাথে জফলা আকার ব্যবহার করা যাবে। তাহলে তোমরা এবার বুঝতে পারলে যে আমাদের এ যে ধ্বনি, এ ধ্বনি না থাকার কারণে, এ ধ্বনির প্রতীক না থাকার কারণে অনেক প্রতীক দিয়ে আমরা এ ধ্বনিটি লিখে থাকি। এবং যেহেতু এ ধ্বনি লেখার ক্ষেত্রে বৈচিত্র্য তৈরি হয়েছে, সেহেতু নিশ্চয়ই এ ধ্বনির প্রতীক না থাকার যে শূন্যতা, সেটাও আমাদের পূরণ হয়েছে। যাই হোক, এবার আমরা এ ধ্বনি উচ্চারণে যে এ শব্দটি আমরা ব্যবহার করি, এ ধ্বনি উচ্চারণে এ অর্থাৎ বিবৃত এ, মুনির চৌধুরীরা এটিকে বলেছেন বিবৃত এ, অর্থাৎ এর উচ্চারণ হবে এ। এইরকম যে নিয়মগুলো রয়েছে, সেই রকম সংক্ষিপ্ত কয়েকটি নিয়ম, সেগুলো আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। শব্দের আদিতে, শব্দের আদিতে এ বা একারের পরে, এ বা একারের পরে অ এবং আ যদি থাকে, আ থাকলে এই এ এবং এর উচ্চারণ এ হবে। আমি কয়েকটি উদাহরণ দেই তোমাদের। যেমন কেন, আমরা উচ্চারণ কিন্তু কেন করি না, কেন করি, কেন।
তো শেষে ক্যানরের এই একারের পরে কি আছে? অ ধ্বনি আছে। ভেজাল, আমরা লিখলাম একার কিন্তু উচ্চারণ করলাম এ। ভেজাল, আদিতে এ আছে এবং এর পরের ধ্বনিটাই হচ্ছে আকার আছে, এই যে এই আ। বেলা, পরে আকার আছে, শুরুতে এ আছে। এইভাবে এখন, এমন, প্রত্যেকটার পরে অ আছে, শুরুতে এ আছে। এই কারণে এর উচ্চারণ হবে বিবৃত এ, বিবৃত এ। কিন্তু এই নিয়মটির ক্ষেত্রে তোমরা খেয়াল করবে, সেটি হচ্ছে এই নিয়মের মধ্যে যত দৃষ্টান্ত পাবে, যদি আমরা এর ব্যতিক্রম খুঁজতে চাই তার পরিমাণও অসংখ্য। অর্থাৎ নিয়ম এবং ব্যতিক্রমের ভিতরে পরিমাণগত দিক থেকে পার্থক্য করা খুব মুশকিল। এই কারণে এ ধ্বনির যে বিবৃত উচ্চারণের এই যে সূত্রটি বললাম, এটি অপেক্ষাকৃত দুর্বল শব্দ। যেমন তোমরা ধরো কেকা, আমরা উচ্চারণ করি কেকা, এখানে এ আছে, এখানে আ আছে, কিন্তু আমাদের আগের সূত্র অনুযায়ী এই উচ্চারণ কিন্তু কেকা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা উচ্চারণ করি কেকা। এটা হচ্ছে ব্যতিক্রম। কেয়া, কেয়া কাটা। কেশর, কেশর। খেয়াল, সেতার। শেফালি, দেয়াল। আমি কয়েকটি মাত্র উদাহরণ দিলাম। তো প্রত্যেকটারই আদিতে কিন্তু একার আছে এবং পরে কিন্তু আ ধ্বনি অথবা অধ্বনি রয়েছে, কিন্তু এর কোনোটির উচ্চারণই এ হয়নি। প্রত্যেকটিরই উচ্চারণ হচ্ছে আদি এ উচ্চারণ রয়ে গেছে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। এই কারণে আমি বললাম যে প্রথম যে সূত্রটি, এই সূত্রটি অনেক দুর্বল সূত্র বাংলা উচ্চারণের রীতির ক্ষেত্রে। কারণ ব্যতিক্রম সাধারণত একটি দুটি হয়, ব্যতিক্রম সাধারণত চোখে পড়ে, হাতে গোনা, কিন্তু এখানে ব্যতিক্রমের পরিমাণ অসংখ্য। পরের নিয়মটি দেখো, শব্দের আদিতে একারের পর, একারের পর উঁ, অনুস্বর বা উঁর সাথে গ যুক্ত করে যে যুক্ত বর্ণ হয়, একারের পর যদি এগুলো থাকে এবং এর সাথে যদি আকার থাকে, এর সাথে যদি আবার আকার থাকে বা এর পরে যদি আকার থাকে, অর্থাৎ আদিতে একার থাকবে, তারপর উঁ থাকবে, অনুস্বর থাকবে বা উঁ গ থাকবে এবং তারপরে যদি আবার আকার থাকে, তাহলে এই একারের উচ্চারণ এ হবে, অর্থাৎ বিবৃত উচ্চারণ হবে। আমরা উদাহরণ দেই, ল্যাংড়া, ল্যাংড়া। আমরা কখনো লেংড়া বলি না, কিন্তু আমরা বলি ল্যাংড়া। আমরা বলি ভ্যাংচা, ভ্যাংচা, আমাকে ভ্যাংচায়, এই যে ভ্যাংচা, আমরা কিন্তু কখনো ভেংচা বলি না। ব্যাঙা, ব্যঙ্গমা ব্যঙ্গমী, ব্যাঙা উঁ গ দিয়ে। তো এখানে খেয়াল করো, আদিতে একার আছে, তারপরে উঁ অনুস্বার বা উঁ গ আছে এবং তারপরে আবার প্রত্যেকটার ক্ষেত্রে আকার আছে। এই রকম বৈশিষ্ট্য যেই শব্দগুলোতে থাকবে, সেই শব্দের আদি বা শুরুর যে একার, এটি এ উচ্চারিত হবে, অর্থাৎ বিবৃত উচ্চারণ হবে।
আরেকটি নিয়ম দেখো, ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায় এছাড়া তুচ্ছার্থে, এগুলো তোমরা জানো যে পার্সন বা পুরুষ পড়েছ, তুচ্ছার্থে মধ্যম পুরুষ রূপে ব্যবহৃত হয়, পুরুষ রূপে এ উচ্চারিত হয়, মানে এগুলো হবে ক্রিয়াপদ, এবং এই ক্রিয়াপদ বর্তমান কালের অনুজ্ঞায় কখনো কখনো তুচ্ছার্থে, কখনো কখনো মধ্যম পুরুষ রূপে, বর্তমানের অনুজ্ঞায় কখনো তুচ্ছার্থে, কখনো মধ্যম পুরুষ রূপে, যেই ক্রিয়াপদে যদি একার থাকে আদিতে, সেই একার এ উচ্চারণ হবে। তোমরা যেমন দেখো, আমরা যদি বলি দেখ, এটি আমরা কি বুঝি? দেখ, আমরা হসন্ত দিয়ে বা হলন্ত দিয়ে এটা বুঝালাম, এটি উচ্চারণ আমরা করি দেখ। আর যদি আমরা হলন্তটা তুলে দেই তাহলে দেখো, দেখো, দুটোরই উচ্চারণে তোমরা খেয়াল করে দেখো ও যুক্ত অ্যাপ উচ্চারিত হচ্ছে, এই একারটা এ যুক্ত উচ্চারিত হচ্ছে। এইভাবে খেলো বা খেলো, তারপরে ফেল বা ফেলো, এইরকম একই রকম ঘটনা ঘটতেছে। এবং এর সাথে আরো মজার ব্যাপার আছে, এই যে আমরা যে ক্রিয়াপদগুলো ব্যবহার করলাম, এর সাথে তোমরা যদি আনো প্রত্যয় যুক্ত করো, আনো প্রত্যয় যদি যুক্ত করো, আনো প্রত্যয় যুক্ত করার পরেও এর উচ্চারণ ই থাকবে, এর উচ্চারণ পরিবর্তিত হবে না। খেলানো, 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 দেখানো, প্রত্যেকটাতেই আনো প্রত্যয় যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার কারণে এর উচ্চারণের কোনো পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই এ উচ্চারিত হচ্ছে। যখন ক্রিয়াপদের খেল, খেল কি আমরা বলি? আমরা বলি খেল, খেলতে যাব। ফেল, ফেল কি বলি আমরা বলি ফেল অথবা ফেলো। খেল অথবা খেলো, দেখ অথবা দেখো, তো প্রত্যেকটাতেই এ উচ্চারিত হচ্ছে। যাই হোক, স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে তোমরা খেয়াল করে থাকবে, যারা বইপত্র পাঠ করেছ এবং অন্তত মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ স্কুলে নবম দশম শ্রেণীর বইটিতে যেই আলোচনা ছিল অত্যন্ত সংক্ষিপ্তভাবে, সেখানেও তোমরা দেখবা যে স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে দুইটি ধ্বনি বেশ বৈচিত্র্য রয়েছে, দুইটি ধ্বনির বেশ বিভিন্নতা রয়েছে। এক হচ্ছে অ, আর একটি হচ্ছে এ। এই দুটি হচ্ছে প্রতীক। অ উচ্চারণ করি আমরা অ হিসেবে, সাথে ও হিসেবে, এই দুইভাবে আমরা উচ্চারণ করে থাকি। এটিরও উচ্চারণ আমরা করে থাকি এ হিসেবে এবং এ হিসেবে। এবং স্বরধ্বনির যে উচ্চারণের রীতি, সেই উচ্চারণের রীতির মধ্যে মূলত এই দুইটি প্রতীকের উচ্চারণই অধিকতর গুরুত্বপূর্ণ। যাই হোক, তোমরা
প্রত্যেকেই চেষ্টা করবে এই দুর্যোগের মধ্যেও একটু বইপত্র পড়ে আসার। কারণ বইপত্র পড়ে না আসলে ব্যাকরণ বা ভাষার নিয়ম এটি আসলে সবার জন্য আনন্দময় নয়। এটি কারো কারো যদি অপার কৌতূহল থাকে, বিশেষ ভালো লাগা থাকে, তাদের কাছে এগুলো আনন্দময় হতে পারে। অধিকাংশের কাছে এটি হচ্ছে ওষুধের মতো, ভালো লাগে না তারপরেও এটা খেতে হয়, পড়তে ইচ্ছে করে না তারপরেও এগুলো পড়তে হয়। কিন্তু পড়তে গিয়ে এই নিয়ম জানার মধ্য দিয়ে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ হয়তো সবাই তোমরা পাও না। এই কারণে আমি বলবো তোমরা একটু বইপত্র দেখে আসবে। বইপত্র দেখে আসলে যেই আলোচনাগুলো আমরা করব, সেই আলোচনাগুলো তোমাদের কাছে সহজ মনে হবে এবং সেটি তোমার সব কিছু বাদ দাও, জ্ঞানের স্তর বাদ দাও, তোমার যে পরীক্ষায় বসতে হবে সেক্ষেত্রেও যথেষ্ট কাজে লাগবে। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে।